আজ সকালে ঘুম থেকে উঠে দেখি ব্যোমকেশ খবরের কাগজ হাতে নিয়ে গভীরভাবে কিছু একটা ভাবছে। আমি কাছে যেতেই সে কাগজটা টেবিলে রেখে বলল, অজিত, একটা বিষয় খেয়াল করেছ? আজকের কাগজ একটা বেশ লক্ষণীয় খবর আছে। আমি হেসে বললাম, কি বলছো? আমার চোখে তো তেমন কিছু ঠেকল না। ব্যোমকেশ একটু রহস্যময়ী ভঙ্গিতে বলল, আরে একটু ভালো করে দেখো না। আমি আবার মনোযোগ দিয়ে কাগজটা দেখলাম, কিন্তু তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু পেলাম না। না ভাই, এখানে তো সেই নিত্যদিনের একঢেয়ে খবরই আছে, আমি বললাম। ব্যোমকেশ এবার কৌতূহলী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, অজিত, আজকে কি দিন জানো? আমি বললাম, কি দিন? ব্যোমকেশ হেসে বলল, আজ ভূত চতুর্দশী। আজকের দিনে নরকের দরজা খুলে যায়। এই কথাটা নিশ্চয়ই শুনেছ? আমি বললাম, হ্যাঁ, শুনেছি বটে, কিন্তু এর সঙ্গে খবরের কাগজের কি সম্পর্ক? ব্যোমকেশ বলল, সম্পর্ক আছে। আজকের খবরের কাগজের দ্বিতীয়, চতুর্থ আর পঞ্চম পাতায় ভূত প্রেত নিয়ে 3টে খবর ছাপা হয়েছে। প্রথম পাতায় ভূত চতুর্দশী নিয়ে লেখা আছে, দ্বিতীয় পাতায় এক বয়স্ক ব্যক্তি দিনের বেলায় ভূত দেখেছেন, আর পঞ্চম পাতের খবরটা সেটাই সবচেয়ে চমকপ্রদ। সেটা তুমিই পড়ে দেখো। আমি পঞ্চম পাতা শুরুটা পড়তেই অবাক হয়ে গেলাম। খবরটায় লেখা, হরিকপুর গ্রামে এক রহস্যময় বাড়িতে গত 1 মাস ধরে অদ্ভুত সব ঘটনা ঘটছে। যারা ওই বাড়িতে ঢোকে তারা প্রায় 2 দিন পর ফিরে আসে, তাও কেমন যেন পাল্টে যায়। কেউ কেউ তো আর ফেরেই না। গ্রামবাসীরা বলছে ওই বাড়িটায় ভূত আছে। আমি যেয়ে দেখি ব্যোমকেশ গম্ভীরভাবে তাকিয়ে আছে। বলল, অজিত, ব্যাপারটা বেশ গুরুতর মনে হচ্ছে। ঠিক তখনই দরজার ওপাশ থেকে কারো উপস্থিতি টের পেলাম। দরজা খুলতেই দেখি আমাদের পুরনো পরিচিত বীরেনবাবু। তিনি হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে একটি চেয়ারে বসে পড়লেন। ব্যোমকেশবাবু, একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে, বলেই তিনি জল চাইলেন। ব্যোমকেশ শান্তভাবে বলল, আপনি আগে একটু বিশ্রাম নিন, চা জল খান, তারপর বিস্তারিত বলুন। কিন্তু বীরেনবাবু ব্যস্ত কণ্ঠে বললেন, না না, সময় নেই, যা ঘটেছে তাড়াতাড়ি ব্যবস্থা না নিলে আর সুযোগ থাকবে না। ব্যোমকেশ তবু ঠান্ডা মাথায় পুটিরামকে চা আনতে বলল। তারপর বলল, আচ্ছা এখন বলুন, ঘটনাটা কি? বীরেনবাবু বললেন, আপনি কি আজকের খবরের কাগজটা পড়েননি? ব্যোমকেশ এসে বলল, পড়েছি, আর 5 নম্বর পাতার খবরটাও দেখেছি। তাহলে নিশ্চয়ই জানেন। বীরেনবাবু বললেন, ওই বাড়িটা আমার ভাইপোর। গত 1 মাস ধরে ওখানে যা ঘটছে তাতে নিশ্চিত বোঝা যায় কোনো অপদেবকার হাত আছে। আপনি না গেলে আর কেউ এই রহস্য ভেদ করতে পারবে না। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, আপনি চান আমি ওখানে যাই? হ্যাঁ ব্যোমকেশবাবু, আপনাকে যেতেই হবে, বীরেনবাবু প্রায় অনুনয়ের সুরে বললেন। ব্যোমকেশ হালকা হাসল। ঠিক আছে, যাব। তবে আপনি যাচ্ছেন না? না, এবার আর আমার যাওয়া হচ্ছে না। তবে আমার ভাইপো প্রতীক আপনাদের যথেষ্ট খাতির করবে। আমি তাকে আগেই চিঠি পাঠিয়ে দেব। আপনারা পরশুদিন রওনা দিন, আমি নিজে স্টেশনে পৌঁছে দেব। ঠিক তখনই পুটিরাম এসে চা দিয়ে গেল। আমরা চা খেয়ে বীরেনবাবুকে বিদায় জানালাম। বীরেনবাবু চলে যেতেই আমি ব্যোমকেশকে বললাম, আচ্ছা ব্যোমকেশ, হঠাৎ করেই কেসটা নেওয়া কি ঠিক হলো? জায়গাটা অচেনা, লোকজন অজানা। ব্যোমকেশ বলল, অজিত, আমাদের কাজই তো এই অজানার রহস্যের মুখোমুখি হওয়া। যদি সত্যি ওখানে কোনো ডাকাত দল বা অপরাধী লুকিয়ে থাকে, তাহলে তো আরও কারণ আছে যাওয়ার। উপরন্তু পুরনো জমিদার বাড়ি, তাতে অনেক মূল্যবান জিনিসও থাকতে পারে। আর জানো, এমন নতুন পরিবেশে আমার লেখারও ভালো উপাদান পাওয়া যায়। আমি হেসে বললাম, তুমি মানেই রোমাঞ্চের খোঁজ। ব্যোমকেশ মৃদু হেসে বলল, আর আমি জানি আমার বন্ধু অজিত আমাকে একা কখনো যেতে দেবে না। আমি বললাম, ঠিক আছে ভাই, যাবই। তবে বৌঠান? ব্যোমকেশ হাসতে হাসতে বলল, বৌঠানকে আমি সামলে নেব। তুমি বরং প্রস্তুতি নিতে শুরু করো। এবার ভূত চতুর্দশীর রহস্য ভেদ করতে চলি হরিকপুরে। বৌঠানের নাম করতেই যেন বজ্রপাতের মতো সত্যবতী হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ালো। মুখে রাগের ছাপ, চোখে ঝিলিক, আমার দিকে তাকিয়ে বলল, ঠাকুরপো, আমি জানি না, তোমার বন্ধুকে বলে দাও, যদি সে আমাকে না নিয়ে যায় তাহলে এই 2 দিন তোমাদের রান্না বন্ধ। আমি বুঝলাম সত্যবতী আমাদের সব কথা শুনেছে। হতবুদ্ধি হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, ব্যোমকেশ, আমি কিন্তু 2 দিন না খেয়ে থাকতে পারবো না।
ব্যোমকেশ একটু বিব্রত মুখে বলল, সত্য, ওখানে অনেক বিপদ আছে, তুমি গেলে বরং বিপদটা আরো বাড়বে। ব্যোমকেশের মুখ থেকে এই কথাটা বেরোনো মাত্রই আমি বুঝলাম এবার ঝড় আসছে। সত্যবতী হাতে থাকা রান্নার খুন্তিটা উঁচিয়ে ব্যোমকেশের দিকে তেড়ে গেল। আমি তাড়াতাড়ি চোখ বন্ধ করলাম। একটা সম্ভাব্য বিপদের আশঙ্কা আমাকে ঘিরে ফেলল। 2-3 সেকেন্ড পর শুনলাম ব্যোমকেশের পরাজিত গলা, আচ্ছা বাবা, আচ্ছা, যাবে যাবে। আমার চোখ খুলতেই দেখি যুদ্ধ শেষ, আর বিজয়িনী সত্যবতী মুখে বিজয়ের হাসি। চারপাশে প্রকৃতি এখন বদলে গেছে। ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে দেখি ছোট ছোট টিলা, সবুজে ঢাকা পাহাড়, দিগন্ত জোড়া মাঠ, একটা আদর্শ ভ্রমণের পরিবেশ। হরিকপুরের দিকে আমাদের ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলেছে। ব্যোমকেশ কিছু একটা ভেবে চলেছে, মুখে নীরবতার ছাপ। অন্যদিকে সত্যবতী জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করছে। হঠাৎ ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলল, অজিত, একটা প্রশ্ন করি? বলো। তুমি তো লেখক, তোমার লেখায় একটা পুরনো বাড়ির বর্ণনা কেমন দাও? আমি হেসে বললাম, দেখো ব্যোমকেশ, অলৌকিক গল্প আমার খুব প্রিয় নয়, তবে একটা পরিত্যক্ত বাড়ি বলতে বুঝি যেটা বহুদিন ধরে ফাঁকা, যেখানে গ্রামের লোকেরা যেতে ভয় পায়। ব্যোমকেশ বলল, তুমি কি ভূতে বিশ্বাস করো? আমি একটু ভেবে বললাম, ভূত মানে মানুষ যেমন ভগবানে বিশ্বাস করে কিন্তু তাকে চোখে দেখে না, তেমনি ভূতের অস্তিত্বও হয়তো আছে, তবে আমি নিজে না দেখা পর্যন্ত বিশ্বাস করব না। ব্যোমকেশ হেসে বলল, বেশ, হয়তো তোমার ইচ্ছা পূরণ হবে। আমরা হাসাহাসি করতে করতে বুঝতেই পারিনি কখন ট্রেন হরিকপুর স্টেশনে এসে পৌঁছেছে। গল্পের জাদু ভাঙল সত্যবতীর ডাকে, ঠাকুরপ, তোমরা নামবে না বুঝি? আজ সকাল থেকে ওকে বেশ খুশি লাগছে। বহুদিন পর আমরা বাইরে বেড়াতে এসেছি। অবশ্য ব্যোমকেশের কাছে এটা কোনো ভ্রমণ নয়, এটা একটা কেস, এক রহস্যের অনুসন্ধান। বীরেনবাবু নিজে আমাদের স্টেশনে নামিয়ে দিয়েছিলেন। এখান থেকে তার ভাইপো প্রতীকবাবু আসবেন আমাদের নিতে। স্টেশন থেকে নামতেই দেখি এক অপরিচিত ব্যক্তি এগিয়ে এসে বলল, আপনাদের মধ্যে কে ব্যোমকেশ বকচি? ব্যোমকেশ সঙ্গে সঙ্গে উত্তর দিল, হ্যাঁ, আমি ব্যোমকেশ বকচি। আপনি নিশ্চয়ই প্রতীকবাবু, বীরেনবাবুর ভাইপো? লোকটি হেসে বলল, ঠিকই ধরেছেন, আমি প্রতীক। আপনাদের আসার কথা কাকাবাবু জানিয়েছিলেন। প্রতীকবাবুর বয়স আনুমানিক 30-35, পরনে সাধারণ জামা আর প্যান্ট। তিনি বললেন, চলুন, গাড়ি ওখানে রাখা আছে, এখান থেকে আধ ঘন্টার পথ, যেতে যেতে গল্প হবে। আমরা গাড়িতে উঠলাম। চারপাশের গ্রামের পরিবেশ, ধানের ক্ষেত, ছোট ছোট বাজার, গরুর গাড়ি আর কুয়াশা মাখা বাতাস। এবার ব্যোমকেশ জিজ্ঞেস করল, আচ্ছা প্রতীকবাবু, আপনি কি এখানেই থাকেন? প্রতীক বললেন, না, আমি কলকাতায় থাকি, কিন্তু এই ঘটনার জন্য সপ্তাহে 2 দিন করে আসতে হচ্ছে। কাকাবাবুকে বলেছিলাম কিছু একটা করুন, উনি তখন আপনার নাম বলেন। আমি কলকাতায় থাকতেই আপনার বুদ্ধির অনেক গল্প শুনেছি, তাই রাজি হয়ে গেলাম। ছুটি পেয়েছেন তো? ব্যোমকেশ জানতে চাইল। হ্যাঁ, আমি একটা কোম্পানিতে চাকরি করি, জরুরি দরখাস্ত দিয়ে এই সপ্তাহের ছুটি নিয়েছি, বললেন প্রতীক। ভালো করেছেন, আমরা চেষ্টা করব আপনাকে নিরাশ না করতে। বাড়িতে কারা থাকেন? আমি জিজ্ঞেস করলাম। আমার স্ত্রী, ছোট ছেলে, মা বাবা গত বছরই মারা গেছেন, প্রতীক শান্তভাবে বললেন। কিছুক্ষণের মধ্যেই আমরা একটা ছোট বাড়ির সামনে এসে দাঁড়ালাম। আমি একটু অবাক হয়ে বললাম, কাগজে তো পড়েছিলাম জমিদার বাড়ি, তাহলে এই ছোট বাড়িটা? প্রতীক হেসে বললেন, এই বাড়িটা আমরা বছর 10 আগে তৈরি করেছি। আসল বাড়িটা, যেটা নিয়ে খবর হয়েছে, ওটা এখান থেকে খানিকটা দূরে, বিকেলে ওখানে যাবেন। এখন আগে খাওয়া দাওয়া করে নিন। বাড়িটা ছোট হলেও ভীষণ পরিষ্কার। ইতিমধ্যে সত্যবতীর সঙ্গে প্রতীকবাবুর স্ত্রী মালিনী দেবীর বেশ ভালো আলাপ হয়ে গেছে। আমরা সবাই একসঙ্গে দুপুরের খাবার খেয়ে আরাম কেদারায় বসে বিশ্রাম নিচ্ছি। হরিকপুরের রহস্য এখনও সামনে, আর ব্যোমকেশের চোখে ইতিমধ্যে সেই রহস্যের আগুন জ্বলে উঠেছে।
প্রতীকবাবু হঠাৎ একটু ইতস্তত করে বললেন, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি। ব্যোমকেশ হেসে বলল, আরে বলুন না, কি এমন কথা? মানে আপনারা কি সিগারেট খান? বঙ্কি শেষে বলল, ওইটাই তো আমার অন্যতম সঙ্গী। তবে আমার এই বন্ধু অজিত কিন্তু ওই ব্যাপারে অরুচি রাখে। আমি একটু হেসে বললাম, হ্যাঁ, ধোঁয়াটাকে আমি গল্পেই রাখতে ভালোবাসি, ফুসফুসে নয়। ব্যোমকেশ এবার গম্ভীর ভঙ্গিতে বলল, চলুন প্রতীকবাবু, আপনি বরং সব ঘটনা শুরু থেকে বলুন, কিছুই বাদ দেবেন না। প্রতীকবাবু সিগারেটের একটা টান দিয়ে বলতে শুরু করলেন, আমরা জমিদারি বংশের লোক। অবশ্য জমিদারি তো বহুদিন আগেই উঠে গেছে, তবু এই গ্রামে আজও আমাদের বংশের একটা আলাদা সম্মান আছে। আমার এক পূর্বপুরুষ রাজপ্রতাপ সিংহ রায় ছিলেন এই বংশের প্রথম জমিদার। দাদুর মুখে শুনেছি রাজপ্রতাপ ছিলেন দয়ালু আর ন্যায়পরায়ণ মানুষ। তার সময় এই গ্রাম ধনসম্পদে সমৃদ্ধ হয়েছিল। কিন্তু তার ছেলে চন্দ্রপ্রতাপ ছিলেন একেবারে উল্টো, মাতাল, লম্পট, চরিত্রহীন। যত নারীর সঙ্গ পাওয়া যায় সবেতেই তার আগ্রহ ছিল। তারই ফল জমিদারির পতন শুরু হয়। রাজপ্রতাপ বুঝেছিলেন যদি তাড়াতাড়ি কিছু না করেন তবে সব শেষ হয়ে যাবে। তাই তিনি তার মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন বেশিরভাগ সোনা গয়না এক গুপ্ত স্থানে লুকিয়ে রাখবেন। কিন্তু চন্দ্রপ্রতাপ ব্যাপারটা টের পেয়ে যায়। তবু রাজপ্রতাপ বুদ্ধি করে নিজের ছেলেকেই গোপনে কারাগারে বন্দী করে রাখেন। এমনিতেই চন্দ্রপ্রতাপের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল, তাই এই শাস্তিটা যথার্থই ছিল। চন্দ্রপ্রতাপের এক স্ত্রী ছিল, তবে তিনি শুধু নামমাত্র স্ত্রী ছিলেন। কিছুদিন পর রাজপ্রতাপ মারা যান আর গ্রামে শুরু হয় অনাচার। পরে অমলেন্দ্র নামের আরেক উত্তরাধিকারী জমিদারি সামলে নেন, তবে ততদিনে যা ছিল সব ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। পরের প্রজন্মে কেউ জমিদারির মান রাখতে পারেনি। আজ সে বিশাল বাড়িটা প্রায় ২০ বছর ধরে পরিত্যক্ত। আমি বললাম, এই তো ইতিহাসটা জানালেন, এবার বর্তমানের ঘটনাটা বলুন। প্রতীক আবার এক টান দিয়ে বললেন, রাজপ্রতাপ যে গুপ্তধন লুকিয়ে রেখে গিয়েছিলেন সেটা নাকি ৫খানা সিন্ধুকে ভাগ করা হয়েছিল। সেই ধন আজও কেউ খুঁজে পায়নি। অনেকেই চেষ্টা করেছে, কেউ মাতাল, কেউ বখাটে, কিন্তু কেউই সফল হয়নি। আমার অনুমান সেখানে এখনো প্রায় ১০০ ভরি সোনা আছে। তবে যেদিন থেকে একজন নিখোঁজ হয়েছে সেদিন থেকেই বিপদ বেড়ে গেছে। ব্যোমকেশ জিজ্ঞেস করল, তাদের আপনি কখনো জিজ্ঞেস করেননি কেন তারা ওই বাড়িতে গিয়েছিল? আসলে, প্রতীক বলল, ওই বাড়ির সামনে একটা মাচা আছে যেখানে প্রতিদিন তাস আর মদের আসর বসে, তাই কেউ ঠিক বলতে পারেনি কে কখন ঢুকেছিল। ব্যোমকেশ একটু ভেবে বলল, তাহলে আপনি চান আমি ভূতের কেসের পাশাপাশি গুপ্তধনের রহস্য ভেদ করি? ঠিক তাই, প্রতীক বলল, আমার কাছে একটা পুরনো ম্যাপ আছে। আমরা দুজনেই অবাক হয়ে উঠলাম, সত্যি একটা ম্যাপ? ঠিক তখনই বাইরে থেকে এক বিকট চিৎকার ভেসে এলো। আমরা তিনজনেই ছুটে বাইরে গেলাম। কেউ নেই, শুধু একটা কুকুর দাঁড়িয়ে আছে, মুখে একটা গেরুয়া রঙের কাপড়ের টুকরো। ব্যোমকেশ গম্ভীর মুখে বলল, নিশ্চয়ই কেউ আমাদের কথা বাইরে থেকে শুনছিল। আমি বললাম, ব্যোমকেশবাবু, যদি সে শুনে থাকে তাহলে তো বিপদ। প্রতীক মাথা নেড়ে বললেন, তাতে তেমন কিছু হবে না, তবে সাবধান থাকা ভালো। ম্যাপটা আমি তালাবদ্ধ আলমারিতে রাখব। ব্যোমকেশ বলল, ঠিক আছে, আজ বিকেলে আমরা ওই বাড়িটায় যাব। আপাতত একটু বিশ্রাম নেওয়া যাক। দুপুরে মালিনী দেবীর হাতের সুস্বাদু রান্না আর একটুখানি দুপুরের ঘুম আমাদের শরীরটা তরতাজা করে দিল। বিকেলে আমরা হরিকপুরের সেই পুরনো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রতীকবাবু আমাদের পথ দেখিয়ে এগিয়ে চলেছেন। অনেকক্ষণ হাঁটার পর আমি বললাম, প্রতীকবাবু, আপনি তো বলেছিলেন মাত্র ১০ মিনিটের হাঁটা পথ, এত দেরি হচ্ছে কেন? আসলে অজিতবাবু, প্রতীক বললেন, ওই মূল রাস্তার ব্রিজটা গত বর্ষায় ভেঙে গেছে, কাজ চলছে, তাই আমরা বিকল্প পথ দিয়ে যাচ্ছি। হঠাৎ সে বলল, এই দেখুন, ওটাই সেই বাড়ি। গাছের ফাঁক দিয়ে দেখা গেল এক বিশাল বাড়ি, ছাদের কিছুটা ভেঙে পড়েছে, দেওয়ালে শ্যাওলা আর বুনো লতাপাতা জড়িয়ে আছে।
ঠিক তখনই প্রতীক রাস্তার ধারে এক বৃদ্ধকে দেখে চিৎকার করে উঠল, ও কাকু, কানে কাকু! বৃদ্ধ একবারও ফিরে তাকালো না, নিজের মনে হাঁটতে লাগল। ব্যোমকেশ বলল, উনি কে? প্রতীক গভীর নিঃশ্বাস ফেলে বলল, উনি আমাদের পুরনো চাকর। প্রজন্মের পর প্রজন্ম ধরে ওনাদের পরিবার আমাদের বাড়িতে কাজ করেছে, কিন্তু কিছুদিন হলো ওনার মাথাটা খারাপ হয়ে গেছে। কেন? ব্যোমকেশ জানতে চাইল। ওনার ছেলে বিশু কিছুদিন আগে ওই বাড়ি থেকেই নিখোঁজ হয়ে গেছে। আমি বিস্ময়ে বললাম, কি আশ্চর্য! পুলিশ কি কিছু বলেছে? প্রতীক তিক্ত হেসে বলল, পুলিশ তো আপনি জানেনই ব্যোমকেশবাবু, একবার এসে রিপোর্ট লিখে গেছে, তারপর তাদের দেখা নেই। ব্যোমকেশ নীরবে মাথা নাড়ল। সামনে দাঁড়িয়ে আছে পরিত্যক্ত রাজপ্রতাপের বাড়ি, আর তার ভেতরে লুকিয়ে আছে গুপ্তধন, মৃত্যু আর হয়তো কিছু অতি প্রাকৃত শক্তি। বিশু নামের ছেলেটা অনেক কম বয়সেই খারাপ পথে চলে গিয়েছিল। হয়তো ওরও চুরি করার কোনো ধান্দা ছিল, কিন্তু কানাই কাকু সত্যিই একজন ভালো মানুষ। হয়তো এখনও ওর ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন। আমরা এসব আলোচনা করতে করতে সেই বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। সত্যি বলতে এত বড় বাড়ি আমি এযাবৎকাল দেখিনি। এককালে এই অঞ্চলে বাড়িটির দাপট বোঝা যেত। দেওয়াল থেকে পাথর খসে পড়েছে, ভেতরের ইটগুলো উন্মুক্ত। এককালে রঙিন সাজসজ্জায় সজ্জিত বাড়িটি এখন আগাছার আশ্রয়দাতা মনে হল। হয়তো এর আয়ু 5 থেকে 10 বছর, তাও নয়। ব্যোমকেশ চুপচাপ আমার দিকে তাকিয়ে বলল, মন খারাপ করে কাজ নেই, ভেতরে যাই। প্রতীকবাবুও সম্মতি জানালেন। ভেতরে ঢুকতেই আমরা এলাম বাড়ির বিশাল উঠোনে। চারপাশে অন্ধকার, সামান্য আলো খড়খড়ি দিয়ে প্রতিফলিত হচ্ছিল। জানালা খুলতে চাইলেও ব্যোমকেশ আমাকে বারণ করল, তদন্তে অসুবিধা হবে। অন্ধকারে কিছুটা অস্বস্তি পেয়ে আমি বাইরে চলে এলাম। খানিকক্ষণ পর ব্যোমকেশ বের হয়ে এলো, মুখে অদ্ভুত হাসি। আমি জিজ্ঞেস করলাম, কিছু পেলেন? ব্যোমকেশ এক টুকরো গেরুয়া কাপড় হাতে ধরিয়ে বলল, কিছু বুঝতে পারলে বলবে। এখন আমাদের কাজ প্রথমে স্থানীয় পুলিশকে জানাতে হবে, তারপর কানাইবাবুর সঙ্গে কথা বলতে হবে, আর বিশুর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এখন বাড়ি যাই। গতকাল আমরা কানাইবাবুর ছোট্ট কুঁয়ে ঘরে পৌঁছলাম। প্রতীকবাবুকে দেখে একজন বৃদ্ধা, সম্ভবত কানাইবাবুর স্ত্রী, আমাদের ভেতরের চেয়ারে বসালেন। প্রতীকবাবু বললেন, কাকিমা, কাকু নেই? কানাইবাবু ঘর থেকে বের হয়ে চিৎকার করলেন, আপনি পারবেন আমার ছেলেকে খুঁজে দিতে? বলুন, পারবেন তো? ব্যোমকেশ শান্তভাবে বলল, নিজেকে সামলান, আমি যথাসাধ্য চেষ্টা করব। আগে বলুন, আপনার ছেলেকে শেষ কোথায় দেখেছিলেন? কানাইবাবু বললেন, ওর নেশা ছিল, বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। বন্ধুরা বলল অনেক আগে বাড়ি চলে গেছে, তারপর থেকেই নিখোঁজ। আমরা সেখান থেকে বিশুর বন্ধু শিবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তা মাটি, দুপাশে গাছ। মিনিট 10 পৌঁছলাম। প্রতীকবাবু শিবার বাবা হরিকে পাকলেন। সে প্রথমে চমকে গেল। কিছুক্ষণ পর লম্বা রোগা ছেলেটা বের হল। শিবা, মাদকাসক্ত, মুখে ভাব স্পষ্ট। ব্যোমকেশ তাকে আশ্বস্ত করল, ভয় পেওয়ার কিছু নেই। ব্যোমকেশ জিজ্ঞেস করল, সেদিন বিশু বাড়ি ফেরেনি? শিবা বলল, না, আমরা যাওয়ার আগেই চলে গিয়েছিল, কাজের নাম করে। নেশা করেছিল, তবে ওই বাড়িতে ঢুকেনি। কিছুদিন ধরেই বলতো অনেক টাকা পাবে, বড়লোক হবে। ব্যোমকেশ বলল, ঠিক আছে, তুমি অনেক সাহায্য করলে, এই নোটটা রাখো। আর হ্যাঁ, নেশা ছেড়ে ভালো কাজ করো। শিবা প্রথমে টাকাটা নিতে ইতস্তত করলেও পরে নিল। আমরা সেখান থেকে রওনা হলাম। রাস্তায় এক বিশাল বটগাছের নিচে আমরা দেখতে পেলাম অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। সামনে এগিয়ে দেখলাম এক গেরুয়া বস্ত্র পরিধানকারী সাধু বাবা ধ্যানে মগ্ন। গ্রামের লোকেরা তার পায়ের তলায় বসে। ধ্যান ভাঙতেই তিনি একবার ব্যোমকেশের দিকে তাকালেন এবং বললেন, অমঙ্গল, অন্ধকার নেমে এসেছে এই গ্রামে। চন্দ্রপ্রতাপের আত্মা ছাড়া কেউ নিরাপদ নেই। একজন লোক বলল, আইকে বাবা, আর কোনো উপায় আছে কি? সাধু উত্তর দিলেন, হ্যাঁ, একটাই উপায়। আপনাদের ওই জমিদার বাড়ি পরিষ্কার করতে হবে। কাল বেলা 12টায় বাবা মহাদেবের নামে পুজো করা হবে, তখন চন্দ্রপ্রতাপের আত্মাকে শান্তি দেব। আর হ্যাঁ, কানাইয়ের ছেলেকেও খুঁজে পাবো 2 দিনের মধ্যে। শান্তি পেতে চাইলে যা বলছি তাই করো।
গ্রামের লোকেরা তৎপর হয়ে সাধুর আদেশ পালন করল। আমরা তখনকার মতো বাড়ি ফিরলাম। ঘরে এসে চমকে উঠলাম, সব কিছু লণ্ডভণ্ড। দূরের এক কোণে বসে মালিনী দেবী কেঁদে চলেছেন। সত্যবতী ও প্রতীকবাবু তাকে শান্ত করার চেষ্টা করছেন। প্রতীকবাবু মালিনী দেবীকে জিজ্ঞেস করলেন, মালিনী, কি হলো, কেন কাঁদছ? মালিনী দেবী কেবল কেঁদে চললেন। সত্যবতী আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি বললাম, আমরা পুকুরে কাপড় কাচতে গিয়েছিলাম। বাড়িতে প্রতীকবাবুর ছেলে শুভ খেলা করছিল। কিছুক্ষণ পরেই চিৎকার শুনে বাড়িতে এলাম, সব লণ্ডভণ্ড। ব্যোমকেশ ঘরের চারিপাশ লক্ষ্য করে কিছু দেখল। এগিয়ে গিয়ে একটি কাগজ তুলল। কাগজটি খুলে পড়ল। লিখিত আছে, প্রতীক, তোর ছেলেকে তুলে নিয়েছি। ভালো চাস তো? গুপ্তধনের ম্যাপটি কাল বিকেলে জমিদার বাড়ির সামনে রেখে দাও। তুই তোর ছেলেকে ফিরিয়ে পাবে। প্রতীকবাবু কান্নায় ভেঙে পড়লেন। আমি তাকে সামলালাম। সেই রাত প্রতীকবাবু আমাদের ঘরে এলেন, মুখে চিন্তার ছাপ। বললেন, আমি কিছু বুঝতে পারছি না, কি করব, আপনারাই বলুন। ব্যোমকেশ বলল, ভেঙে পড়বেন না, আগে আমাকে ম্যাপটা দিন, আমার দরকার আছে। মিনিট 5 পরে প্রতীকবাবু লাল কাপড়ে জড়ানো ম্যাপ নিয়ে এলেন। ব্যোমকেশ জিজ্ঞেস করল, আপনি কখনো দেখেছেন ম্যাপটা? প্রতীকবাবু বললেন, হ্যাঁ, অনেক বছর আগে, তখনও দাদু বেঁচে ছিলেন। দাদু চাইতেন জীবনে কখনো দরকার না পড়লে আমি ম্যাপে হাত না দিই। পরে মায়ের অসুখ ও বাবার চাকরি চলে যাওয়ায় বাবা চেষ্টা করেছিলেন, কিন্তু ফল বিপরীত। আমি শুধু জানি বাবা মাকে কিভাবে সামলানো যায়। ব্যোমকেশ সারাদিন খারাপ অবস্থায় থাকলেন। তাই আমি বললাম, ঘুমিয়ে পড়ুন, ম্যাপটা আমার কাছে রইল। প্রতীকবাবু বেরিয়ে গেলেন। আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, এখন কি করবে? ব্যোমকেশ বলল, ম্যাপটা দেখে কাল আমরা সেই ছেলেটাকে ফিরিয়ে আনব। কাল সুযোগ হাতছাড়া করা যাবে না, আগে ম্যাপটা দেখা যাক। কিছুক্ষণ পর ব্যোমকেশ উত্তেজিত হয়ে বলল, অজিত, এটা হতে পারে না। কাল বাড়িতে ঢুকতে গিয়ে বিশাল উঠোন দেখেছিলাম, কিন্তু সেখানে একটা কুয়ো থাকার কথা। কাল টর্চের আলোয় দেখা যায়নি। এর অস্তিত্ব জানতে হলে আমাকে প্রতীকবাবুর সঙ্গে কথা বলতে হবে, না হলে আজকে আর ঘুমানো যাবে না। এই বলে সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। আমি হতভম্ব হয়ে বসে রইলাম। কিছুক্ষণ পরে ব্যোমকেশ ফিরে এসে বলল, যা ভেবেছিলাম, ওদের কুয়ো প্রায় 50 বছর আগে ভেঙে ফেলা হয়েছে। আমি ম্যাপটা একেবারে খুঁটিয়ে দেখলাম। ম্যাপ অনুযায়ী ওই কুয়োর তলায় রাজপ্রতাপ বাবু সমস্ত সোনা গয়না লুকিয়ে রাখতেন। যদি কোনো অপরাধী সেই গুপ্তধন খোঁজে, তার পক্ষে মাঝপথেই আটকে যাওয়া স্বাভাবিক। আর যদি এটা গ্রামের কাউকেই করা হয়ে থাকে, তারা তো ম্যাপটা দেখেও বুঝবে না কোথায় আছে। কাল সকালে আমি পুলিশ ফাঁড়িতে গিয়ে সব খুলে বলবো, ব্যোমকেশ বলল। তুমি কাল প্রতীকবাবুরকে নিয়ে ওই বাড়ির পুজোতে চলো, দেখে আসো কি চলছে, আর সাধু বাবার কথাও মনে রেখো। আমি অর্ধবিরক্ত স্বরে বললাম, বেমালুম, ওখানে গিয়ে গ্রামবাসীর পাগলা ভিড় দেখে লাভ কি? ব্যোমকেশ শান্ত সুরে বলল, তবু সাধু বাবার গতিবিধি নজরে রাখতে হবে। এখন একটু ঘুমাও, কাল অনেক কাজ। সকালবেলা একটু দেরি করে উঠে ব্যোমকেশ দ্রুত হাত মুখ ধুয়ে চা খেয়ে প্রতীকবাবুর সাইকেল নিয়ে পুলিশ ফাঁড়ির উদ্দেশ্যে রওনা দিল। ফাঁড়া আধ ঘন্টার দূরত্ব, তাই তার কোনো অসুবিধে হওয়ার কথা নয়। আমি আর প্রতীকবাবু একটু বেড়াতে বেরোলাম। উদ্দেশ্য বেড়ানো নয়, চারপাশ খেয়াল রাখা। প্রতীকবাবুর মন ঠিক শান্ত নয়। তার চোখের কোণে এক দীর্ঘশ্বাস বাসা বেঁধেছিল। বাবার অপরাধ ভাব, অজানা চিন্তা, সবকিছু তার ভেতর ধীরে ধীরে ক্ষত খুলে দিচ্ছিল। আমি যতই আশ্বাস দিলাম, ওনার মন বোঝাতে পারিনি। এমন সময় একজন বাবার মনের বোঝা আমি কি জানব। পায়ে হেঁটে আমরা জমিদার বাড়ির সামনে এসে পড়লাম। সেখানে অন্যরকম তৈর্য। সমস্ত বাড়ি পরিষ্কার, ধুনোর সুগন্ধ চার দিক ঘিরে রেখেছে। প্রতীকবাবু বাড়ির ইতিহাস বলতে লাগলো, পুরনো দিনের স্মৃতি তার মনে ফিরে আসছে। খানিক পরে পুজো শুরু হলো। বাড়ির দ্বিতীয় তলায় এক ঘরে সাধু পুজো করছেন। শুরু থেকেই আমার সন্দেহ জাগছিল, মন্ত্রগুলো অদ্ভুতভাবে ভুল, কথায় অনরতা, মাঝে মাঝে অধৈর্যতা, পুরো দমে অসামঞ্জস্য। পুজো শেষ হলে সেই ভণ্ড সাধু বললেন, গ্রামের অভিশাপ কেটে গেছে, সবাই প্রসাদ নিয়ে বাড়ি চলে যায়, আর কানাইয়ের ছেলেটা কিছুদিনে ফিরে আসবে। চন্দ্রপ্রতাপ বলে 2 দিন থাকি সেখানে, আর এদিক ওদিক গেলে তোমাদের বিপদ। গ্রামের লোকেরা প্রসাদ নিয়ে ছুটে গেল, আমরাও তাদের সঙ্গে চলে এলাম। আমি তখন অনেকটা বুঝেই গেছিলাম আসলের কাহিনী কি। কিছুক্ষণ পর ব্যোমকেশ ফিরে এলে আমি তাকে সবটা জানালাম। এবং কি হলো থানায়, আমি জিজ্ঞেস করলাম। ব্যোমকেশ বলল, আমি প্রথমে অফিসারকে পুরো পরিকল্পনা বুঝিয়ে দিলাম। তারা বলল ঠিক সময়েই পৌঁছাবে। আমি পরিকল্পনাটাও খুলে বললাম। আমরা ওই লোকটাকে ম্যাপটা দেব, তখনই পুলিশ আসবে। ম্যাপ দিয়ে
প্রতীকবাবুর ছেলেকে ফিরিয়ে নিয়ে আসব, আর তখনই অপরাধীরা ধরা পড়বে। অজিত হঠাৎ প্রশ্ন করল, যদি ওই লোক একা না হয়ে অনেকজন হয়, বা পালিয়ে গেলে? আমি তখন ভেবে বলি, তাহলে খালি নয়, ম্যাপে আসল জায়গাটা আমরা চিহ্নিত করে দেব। এবং যদিও সাধুজি বলেছে ওই স্থানে কাউকে 2 দিন যেতে নেই, আর সেই যদি জড়িত থাকে, তাহলে তারা আজ থেকেই গুপ্তধনের খোঁজা শুরু করবে, আর এটাই হবে তাদের ধরার সুযোগ। আজকের আবহাওয়াটা অন্যরকম, বাতাস স্তব্ধ, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। প্রতীকবাবুর মনে একটা অজানা আশঙ্কা জেগে উঠেছে। আমরা সাবধানে বাড়ির সামনে পৌঁছালাম। বাড়ির কাছে কেউ নেই। এদিক ওদিক তাকিয়ে দেখি অচেনা এক লোক ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। তার সঙ্গে সেই ভণ্ড সাধুও আছে। ছেলেটির মুখ কাপড় দিয়ে ঢাকা, আর সাথে সেই ভণ্ড সাধু। ওদের তো আমরা আগে থেকেই সন্দেহ করছিলাম। হঠাৎ ছেলেটা কোমর থেকে পিস্তল বের করে আমাদের দিকে তুলে বলল, ম্যাপটা দে, না হলে তোর ছেলেকে শেষ করে দেব। তার কণ্ঠে ভয় ও ধৈর্যের এক বিবর্ণ মিশ্রণ। আমাদের মধ্যে থেকে ব্যোমকেশ গম্ভীর কণ্ঠে বলে উঠল, আগে ছেলেটাকে ফিরিয়ে দাও, না হলে ম্যাপটা পাবে না, আর কোনো চালাকি করবি না। পরিস্থিতি এক মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠল। আমরা দাঁড়িয়ে আছি, ম্যাপ, পুজো, ভণ্ড সাধু আর সেই পিস্তল, সব কিছুর মাঝেই এখন একটাই প্রশ্ন, কিভাবে আমরা ওখান থেকে বের হব? কে সত্য, কে মিথ্যা, এবং কে আসল অপরাধী? লোকটা শুধু একটি ইশারা করলেন। সেই ইশারাতেই ভণ্ড সাধু দ্রুত জমিদার বাড়ির ভেতরে ঢুকে গেল। খানিকক্ষণ পর সে প্রতীকবাবুর ছেলেকে নিয়ে বেরিয়ে এলো। প্রতীকবাবু উৎকণ্ঠায় দৌড়ে ছেলেটির কাছে গেলে লোকটা তাকে বাঁধা দিল। লোকটা বলল, প্রথমে ম্যাপটা দে। ব্যোমকেশ ততক্ষণেই শান্তভাবে ম্যাপটা বের করে দিলে, সঙ্গে চিহ্ন করে দেখিয়ে দিল গুপ্তধনের আসল স্থানও। ম্যাপটা হাতে পেয়ে ওরা দ্রুত শুভকে ছেড়ে দিল। প্রতীকবাবু ওকে গলায় জড়িয়ে ধরল। প্রতীকবাবুর চোখ ভরে উঠল আবেগে। আড়ালে দাঁড়িয়ে থাকা ব্যোমকেশের মুখে যেন ক্ষণিকের জন্য হাসি ফোটে, তবে ভেতরে সে জানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যে এখনো অমীমাংসিত রয়ে গেছে। কিন্তু পুলিশের এখনো এসে পৌঁছালো না। ব্যোমকেশ বলেছিলেন তারা সময় মতো পৌঁছে যাবে, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও কাউকে দেখা গেল না। শুভকে নিয়ে সবাই যখন ব্যস্ত, ওই সুযোগে অচেনা দুজন যেন অদৃশ্য হয়ে গেল। কোথায় যেন মিলিয়ে গেল তারা। ব্যোমকেশের গলায় আফসোসের কণ্ঠ ভেসে উঠল, প্রথম সুযোগটি আমি হাতছাড়া করে দিলাম। খানিক পরে পুলিশের গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন অফিসার রুদ্র সেন। তিনি ব্যোমকেশকে বললেন, গাড়িটা রাস্তায় খারাপ হওয়ার জন্য সময় পৌঁছাতে পারেনি। ব্যোমকেশ আপসহীনভাবে পরিস্থিতি ব্যাখ্যা করল। রুদ্রবাবু তৎক্ষণাৎ বললেন, এখন দ্বিতীয় পরিকল্পনায় যাওয়া ছাড়া উপায় নেই। প্রতীকবাবু, শুভকে বাড়িতে রেখে আসুন। আর ব্যোমকেশকে বলল, আপনি আমার সঙ্গে বাড়িটা একবার তল্লাশি করুন। রুদ্রবাবুর নির্দেশ মতো তদন্ত আরম্ভ হল। আমরা বাড়ির ভেতরে যেতেই তাদের চিৎকারের শব্দ শুনতে পেলাম। শব্দটা ওপরের তলা থেকে আসছিল। দৌড়ে ওপরে গিয়ে 2 নম্বর ঘরে পৌঁছালাম। দরজার ফাঁক থেকে ভেতরের দৃশ্য আমাদের হৃদয়কে থমকে দিল। কানাইবাবুর ছেলে বিশু মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে। তার দেহ থেকে রক্ত সারা মেঝেতে ছড়িয়ে আছে। ব্যোমকেশ এসব কিছু দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। এর পেছনে বড় কোনো চক্রান্ত আছে বলে তার অন্তঃসত্ত্বা জানাচ্ছিল। আমরা দ্রুত আমাদের পুরনো পরিকল্পনায় ফিরে গেলাম। আমি আর ব্যোমকেশ একতলায় ওপরের দেওয়ালের পেছনে লুকিয়ে পড়লাম। প্রতীকবাবু শুভকে বাড়িতে রেখে এসে রুদ্রবাবুর সঙ্গে মাচায় লুকিয়ে থাকলেন। মদন এবং অশোক নামে 2 হাবিলদারও সেখানে লুকিয়ে রইল। রাত্রি গভীর, একটানা ঝিঝি পোকা ডাকে। আকাশে চাঁদ রূপোর থালার মতো উঠেছে। তার অপেক্ষা করছিলেন। ওই 2 জন অপরিচিত অপরাধী এখনও আসেনি। ওরা কি আর আসবে? আমি ব্যোমকেশকে বললাম। সে উত্তর দিল, তারা একবার হলেও আসবে, আর তাদের আজই আসতে হবে। হঠাৎ দূরে দরজার খোলার শব্দ শোনা গেল। আমরা সতর্ক হলাম। উঠোনের কাছে আলো জ্বলতে লাগল। তাদের মুখ দূর থেকেই বোঝা যাচ্ছে না। হাতে ছিল মাটি খোঁড়ার সরঞ্জাম। তারা এক জায়গায় গিয়ে কিছু বলাবলি করে মাটি খুঁড়তে লাগল। অজিত, তুমি ওপর থেকে ওদের নিচে নামিয়ে নিয়ে এসো। আমি ওঠার সংকেত দিলাম। সময় এখন বিস্ময়করভাবে দ্রুত অতিবাহিত হচ্ছে। প্রতিটি ছায়া, প্রতিটি শব্দ এখন জীবন মৃত্যুর সাথে খেলা করছে। রুদ্রবাবু আর প্রতীকবাবু হয়তো আমার জন্যই অপেক্ষা করছিলেন। আমরা নিচে নামতেই সামনের দৃশ্য দেখে ভীষণ চমকে উঠলাম, কারণ একজন ব্যোমকেশের মাথায় পিস্তল ঠেকিয়ে রয়েছে, অথচ আগে তো মাত্র 2 জন ছিল। এখন সেখানে তৃতীয় জনও আর ছিল। সে জোর গলায় চেঁচে উঠল, কি ভেবেছিস? কি ভাবছিস আমি মরে গেছি? আমি মরিনি রে। সামান্য আলতাকে দেখে তুই রক্ত মনে করিস? তুই নাকি গোয়েন্দা?
এবার যদি কেউ মরেই যায় সেটা হলি তুই, আর আগে তোর দলের বাকিদেরকে ডেকে আন, না হলে আমি এক্ষুনি গুলি চালাবো। বিশু তখনও বেঁচে আছে। এই মুহূর্তে আমাদের একমাত্র কাজ ছিল ব্যোমকেশকে রক্ষা করা। তারা দূর থেকেই আমাদের উপস্থিতি টের পেয়েছিল, তাই সরাসরি কিছু করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে আমরা ধীরেই নিচে নেমে এলাম। মাটি কাটা লোকেরা আলোতে এগিয়ে এলো। তাদের চেহারা দেখে আমাদের বিস্ময়ের শেষটুকু ফুরিয়ে গেল। শিবা এবং তার বাবা হরি, তারা শেষ পর্যন্ত এই কাজে জড়িত ছিল। বিশ্বাস করার মতো নয়, ব্যোমকেশ যে সামান্য ভুল করে বিশুকে মৃত ভাবায় সেখানে ছেড়ে দিয়েছিল, তার ফল ধীরে ধীরে সামনে এসছে। শিবা কণ্ঠ কঠোর করে বলল, কাকা, কি ভেবেছিল এত সহজে কি গুপ্তধন আমি ছেড়ে দেব? হরি গম্ভীরভাবে বলল, জয় মহাদেব, মন্দিরে যে সামান্য মন্ত্র শিখেছি তা এখানে কাজে লেগেছে। প্রতীকবাবুকে অপবাদ দিয়ে শোনা গেল, তুমি এত বোকা, এটা আমি আগে জানতাম না। হরি এবং শিবা তারা ভণ্ড সাধুর হাত পা বেঁধে রেখেছিল। বিশু আদেশ দিল, শিবা, তুই ওদের দিকে পিস্তল ধরে থাকবি, আমি আর হরি কাজ শুরু করছি। কাজ হয়ে গেলে ওদের মেরে কুয়াতে ফেলে দিবি। যদি বেশি কিছু করে সোজা গুলি চালিয়ে দিবে। সেই আদেশ তৎক্ষণাৎ পালনের জন্য শিবা প্রস্তুত হলো। কিছুক্ষণ পর ব্যোমকেশ ফিরে এলে আমি তাকে সবটা জানালাম। এবং কি হলো থানায় আমি জিজ্ঞেস করলাম। ব্যোমকেশ বলল, আমি প্রথমে অফিসারকে পুরো পরিকল্পনা বুঝিয়ে দিলাম। তারা বলল ঠিক সময়েই পৌঁছাবে। আমি পরিকল্পনাটাও খুলে বললাম, আমরা ওই লোকটাকে ম্যাপটা দেব, তখনই পুলিশ আসবে। ম্যাপ দিয়ে প্রতীকবাবুর ছেলেকে ফিরিয়ে নিয়ে আসব, আর তখনই অপরাধীরা ধরা পড়বে। অজিত হঠাৎ প্রশ্ন করল, যদি ওই লোক একা না হয়ে অনেকজন হয় বা পালিয়ে গেলে? আমি তখন ভেবে বলি, তাহলে খালি নয়, ম্যাপে আসল জায়গাটা আমরা চিহ্নিত করে দেব। এবং যদিও সাধুজি বলেছে ওই স্থানে কাউকে 2 দিন যেতে নেই, আর সে যদি জড়িত থাকে, তাহলে তারা আজকে থেকেই গুপ্তধনের খোঁজা শুরু করবে, আর এটাই হবে তাদের ধরার সুযোগ। আজকের আবহাওয়াটা অন্যরকম। বাতাস স্তব্ধ, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। প্রতীকবাবুর মনে একটা অজানা আশঙ্কা জেগে উঠেছে। আমরা সাবধানে বাড়ির সামনে পৌঁছালাম। বাড়ির কাছে কেউ নেই। এদিক ওদিক তাকিয়ে দেখি অচেনা এক লোক ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। তার সঙ্গে সেই ভণ্ড সাধুও। আর সাথে সেই ভণ্ড সাধু, ওদের তো আমরা আগে থেকে সন্দেহ করছিলাম। হঠাৎ ছেলেটা কোমর থেকে পিস্তল বের করে আমাদের দিকে তুলে বলল, ম্যাপটা দে, না হলে তোর ছেলেকে শেষ করে দেব। তার কণ্ঠে ভয় ও ধৈর্যের এক বিবর্ণ মিশ্রণ। আমাদের মধ্যে থেকে ব্যোমকেশ গম্ভীর কণ্ঠে বলে উঠল, আগে ছেলেটাকে ফিরিয়ে দাও, না হলে ম্যাপটা পাবে না। আর কোনো চালাকি করবি না। পরিস্থিতি এক মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠল। আমরা দাঁড়িয়ে আছি। ম্যাপ, পুজো, ভণ্ড সাধু আর সেই পিস্তল সব কিছুর মাঝেই এখন একটাই প্রশ্ন, কিভাবে আমরা ওখান থেকে বের হব, কে সত্য, কে মিথ্যা এবং কে আসল অপরাধী। লোকটা শুধু একটি ইশারা করলেন। সেই ইশারাতেই ভণ্ড সাধু দ্রুত জমিদার বাড়ির ভেতরে ঢুকে গেল। খানিকক্ষণ পর সে প্রতীকবাবুর ছেলেকে নিয়ে বেরিয়ে এলো। প্রতীকবাবু উৎকণ্ঠায় দৌড়ে ছেলেটির কাছে গেলে লোকটা তাকে বাঁধা দিল। লোকটা বলল, প্রথমে ম্যাপটা দে। ব্যোমকেশ ততক্ষণই শান্তভাবে ম্যাপটা বের করে দিলে, সঙ্গে চিহ্ন করে দেখিয়ে দিল গুপ্তধনের আসল স্থানও। ম্যাপটা হাতে পেয়ে ওরা দ্রুত শুভকে ছেড়ে দিল। প্রতীকবাবু ওকে গলায় জড়িয়ে ধরল। প্রতীকবাবুর চোখ ভরে উঠল আবেগে। আড়ালে দাঁড়ানো ব্যোমকেশের মুখে যেন ক্ষণিকের জন্য হাসি ফোটে, তবে ভেতরে সে জানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যে এখনও অমীমাংসিত রয়ে গেছে। কিন্তু পুলিশের এখনও এসে পৌঁছল না। ব্যোমকেশ বলেছিলেন তারা সময় মতো পৌঁছে যাবে, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও কাউকে দেখা গেল না। শুভকে নিয়ে সবাই যখন ব্যস্ত, ওই সুযোগে অচেনা দুজন যেন অদৃশ্য হয়ে গেল। কোথায় যেন মিলিয়ে গেল তারা। ব্যোমকেশের গলায় আফসোসের কণ্ঠ ভেসে উঠল। প্রথম সুযোগটি আমি হাতছাড়া করে দিলাম। খানিক পরে পুলিশের গাড়ি এসে থামলে। গাড়ি থেকে নামলেন অফিসার রুদ্র সেন। তিনি ব্যোমকেশকে বললেন, গাড়িটা রাস্তায় খারাপ হওয়ার জন্য সময় পৌঁছাতে পারিনি। ব্যোমকেশ আপোষহীনভাবে পরিস্থিতি ব্যাখ্যা করল। রুদ্রবাবু তৎক্ষণাৎ বললেন, এখন দ্বিতীয় পরিকল্পনায় যাওয়া ছাড়া উপায় নেই। প্রতীকবাবু, শুভকে বাড়িতে রেখে আসুন। আর ব্যোমকেশকে বললেন, আপনি আমার সঙ্গে বাড়িটা একবার তল্লাশি করুন। রুদ্রবাবুর নির্দেশ মতো তদন্ত আরম্ভ হল। আমরা বাড়ির ভেতরে যেতেই তাদের চিৎকারের শব্দ শুনতে পেলাম। শব্দটা ওপরের তলা থেকে আসছিল।
দৌড়ে ওপরে গিয়ে 2 নম্বর ঘরে পৌঁছালাম। দরজার ফাঁক থেকে ভেতরের দৃশ্য আমাদের হৃদয়কে থমকে দিল। কানাইবাবুর ছেলে বিশু মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে, তার দেহ থেকে রক্ত সারা মেঝেতে ছড়িয়ে আছে। বঙ্কেশ এই সব কিছু দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এর পেছনে বড় কোনো চক্রান্ত আছে বলে তার অন্তঃসত্ত্বা জানাচ্ছিল। আমরা দ্রুত আমাদের পুরনো পরিকল্পনায় ফিরে গেলাম। আমি আর বঙ্কেশ একতলায় ওপরের দেওয়ালের পিছনে লুকিয়ে পড়লাম। প্রতীকবাবু শুভকে বাড়িতে রেখে এসে রুদ্রবাবুর সঙ্গে মাচায় লুকিয়ে থাকলেন। মদন আর অশোক নামের 2 হাবেলদারও সেখানে লুকিয়ে রইল। রাত্রি গভীর, একটানা ঝিঝি পকা ডাকে, আকাশে চাঁদ রূপোর থালার মতো উঠেছে। তার অপেক্ষা করছিল। ওই 2 জন অপরিচিত অপরাধী এখনও আসেনি। ওরা কি আর আসবে? আমি বঙ্কেশকে বললাম। সে উত্তর দিল, ওরা একবার হলাও আসবে, আর তাদের আজই আসিতে হবে। হঠাৎ দূরে দরজা খোলার শব্দ শোনা গেল। আমরা সতর্ক হলাম। উঠোনের কাছে আলো জ্বলতে লাগল। তাদের মুখ দূর থেকেই বোঝা গেল না। হাতে ছিল মাটি খোঁড়ার সরঞ্জাম। তার এক জায়গায় গিয়ে কিছু বলাবলি করে মাটি খুঁড়তে লাগল। অজিত, তুমি ওপর থেকে ওদের নিচে নামিয়ে নিয়ে এসো। আমি ওঠার সংকেত দিলাম। সময় এখন বিস্ময়করভাবে দ্রুত অতিবাহিত হচ্ছে। প্রতিটি ছায়া, প্রতিটি শব্দ এখন জীবন মৃত্যুর সাথে খেলা করছে। রুদ্রবাবু আর প্রতীকবাবু হয়তো আমার জন্যই অপেক্ষা করছিলেন। আমরা নিচে নামতেই সামনের দৃশ্য দেখে ভীষণ চমকে উঠলাম, কারণ একজন বঙ্কেশের মাথায় পিস্তল ঠেকিয়ে রয়েছে। অথচ আগে তো মাত্র 2 জন ছিল, এখন সেখানে তৃতীয় একজনও আর ছিল। সে জোর গলায় চেঁচিয়ে উঠল, কি ভেবেছিলি? কি ভাবছিস আমি মরে গেছি? আমি মরিনি রে। সামান্য আলতাকে দেখে তুই রক্ত মনে করিস? তুই নাকি গোয়েন্দা? এবার যদি মরেই যায় সেটা হলি তুই, আর আগে তোর দলের বাকিদেরকে ডেকে আন, না হলে আমি এখনই গুলি চালাবো। বিশু তখনও বেঁচে আছে। এই মুহূর্তে আমাদের একমাত্র কাজ ছিল বঙ্কেশকে রক্ষা করা। তারা দূর থেকেই আমাদের উপস্থিতি টের পেয়েছিল, তাই সরাসরি কিছু করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে আমরা ধীরেই নিচে নেমে এলাম। মাটি কাটা লোকেরা আলোতে এগিয়ে এলো। তাদের চেহারা দেখে আমাদের বিস্ময়ের শীষটুকু ফুরিয়ে গেল। শিবা আর তার বাবা হরি, তারা শেষ পর্যন্ত এই কাজে জড়িত ছিল। বিশ্বাস করার মতো নয়, যে বঙ্কেশ সামান্য ভুল করে বিশুকে মৃতভাবে সেখানে ছেড়ে দিয়েছিল, তার ফল ধীরে ধীরে সামনে এসেছে। শিবা কণ্ঠ কঠোর করে বলল, কাকা, কি ভেবেছিলি? এত সহজে কি গুপ্তধন আমি ছেড়ে দেব? হরি গম্ভীরভাবে বলল, জয় মহাদেব। মন্দিরে যে সামান্য মন্ত্র শিখেছি তা এখানে কাজে লেগেছে। প্রতীকবাবুকে অপবাদ দিয়ে শোনা গেল, তুমি এত বোকা এটা আমি আগেও জানতুম না। হরি আর শিবা তারা ভণ্ড সাধুর হাত পা বেঁধে রেখেছিল। বিশু আদেশ দিল, শিবা তুই ওদের দিকে পিস্তল ধরে থাকবি। আমি আর হরি কাজ শুরু করছি। কাজ হয়ে গেলে ওদের মেরে কুয়োতে ফেলে দিবি। যদি বেশি কিছু করে সোজা গুলি চালিয়ে দিবি। সে আদেশ তৎক্ষণাৎ পালনের জন্য শিবা প্রস্তুত হল। রুদ্রবাবুর পিস্তল ডান পকেটে ছিল। আমি তার ডান দিকে বসেছিলাম। চাতুর্যে আমি ওনার পকেট থেকে পিস্তলটা বের করে ওনাকে দেবার চেষ্টা করলাম। ঠিক সেই মুহূর্তে শিবা একটি গুলি ছুড়ে দেয়, যা রুদ্রবাবুর পাশে থাকা দেয়ালে লাগে। সেই সময় বাড়ির দরজা খুলে এলো। এক ব্যক্তি প্রবেশ করলেন, বীরেনবাবু। হাতে জ্বালানি, মুখে দৃঢ়তার ছাপ। তিনি সোজা বিশু ও হরির দিকে পিস্তল তাক করে বললেন, খবরদার, যদি কেউ কিছু করতে আসিস গুলি চলবে। তখনই এক হাবিলদার এসে আমাদের হাতে বাঁধা দড়িগুলো খুলে দেয়। আমরা বীরেনবাবুর নায়ক সুলভ আবির্ভাব হজম করতে পারছিলাম না। 2 হাবিলদার ইতোমধ্যে সকলের হাতে হাতকড়া পরিয়ে দিয়েছে। বীরেনবাবু এগিয়ে এসে জানালেন, আসার কথা ছিল কাল, কাজের অবসরে আজই চলে এলাম। সন্ধ্যায় পৌঁছেছি, শুনলাম তোমরা বিকেলে বেরিয়েছিলে। হাবিলদার তাপস পরিস্থিতি ব্যাখ্যা করল। গোলাগুলির আওয়াজ পেয়ে সবাই সতর্ক হয়ে উঠল। বিশু ক্রোধ ভরা কণ্ঠে জানালো, যে লোকেরা এখানে এসেছিল তাদের বেশিরভাগই আমি মাতাল করে বাড়ির এক ঘরে আটকে রাখতাম, 2 দিন পরে মুক্ত করতাম। রুদ্রবাবু কড়া সুরে বলেন, তুমি তোমার মা বাবার কথা ভাবো কি? হরি, তোমার নিজের ছেলেকে এ কাজে জড়ালো, লজ্জা হওয়া উচিত। পরিস্থিতি ততক্ষণে নৈবর্তিক হয়ে উঠছিল। শেষে রুদ্রবাবু, হাবিলদাররাও বীরেনবাবুর যোগসঙ্গে বিশু, শিবা ও হরিকে আটক করা হলো। আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে ছাদে উঠলাম। পূর্ণিমার চাঁদের আলো বাড়িটাকে যেন এক বিশাল দানবের মতো করে তুলেছে। ব্যোমকেশ ধীর স্বরে প্রতীকবাবুকে জিজ্ঞাসা করল, গুপ্তধনের সন্ধান আর করব নাকি? প্রতীকবাবু মাথা ঝুঁকি উত্তর দিলেন, না ব্যোমকেশবাবু, ওইটাতে আমি জীবনেও আর হাত দেব না। কিছু রহস্যই থাকুক, সব জানা উচিত নয়।
রাতটা নীরব হয়ে উঠল। কিছুমাত্র আনন্দ, কিছুমাত্র শোক আর ভুল সিদ্ধান্তের আঘাত নিয়ে কিছু সত্য স্পষ্ট হয়ে উঠল। অনেক রহস্য অমোঘ থেকে গেল। শেষ শিক্ষা স্পষ্ট, লোভ ও ছলনার পথ কখনো শান্তি দেয় না, আর মানুষকে নিজের ভুল চিহ্নিত করে মেনে নিতে হয়।